প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মালয়েশিয়ায় বাংলাদেশে ৩৬ জঙ্গি গ্রেপ্তার, সারা পৃথিবীর শ্রম বাজারে পড়বে ভয়ানক প্রভাব। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট আইএসের সেলগুলোকে অর্থ পাঠাতো বলে জানিয়েছে সে দেশের পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল। গতকাল তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন, গতকাল এক সংবাদ সম্মেলন করেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ান পুলিশের সদর দপ্তর বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে এই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। এই যে ৩৬ জন জঙ্গি গ্রেপ্তার হলো মালয়েশিয়াতে। মালয়েশিয়া কত বড় একটা সম্ভাবনাময় একটা দেশ আমাদের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার আমাদের খুব কাছাকাছি উন্নত একটি দেশ, যে দেশে আমরা শ্রম রপ্তানি করতে পারতাম, তেমন একটি দেশে আমাদের শ্রমিকরা না গিয়ে সেখানে ৩৬ জন জঙ্গি রপ্তানি হয়েছে। এতে করে সারা পৃথিবীতে এটি প্রমাণিত হবে যে বাংলাদেশে জঙ্গি চাষবাস হয়, জঙ্গি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং সেটি বিদেশে রপ্তানি করা হয়। সারা পৃথিবীতে আজকের যুগে একটি প্রধানতম থ্রেট হচ্ছে জঙ্গিবাদ। সারা পৃথিবী জঙ্গিবাদ সম্পর্কে অ্যালার্ট। সেখানে বাংলাদেশে বর্তমান বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে, এই সরকারটি রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। 2024 সালের 5 অগাস্ট ক্ষমতার পরিবর্তনের পরে জেল থেকে কত সংখ্যক জঙ্গি বেরিয়ে গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, সেই হিসেব সরকার আজও দিয়েছে কিংবা সেই জঙ্গিদের গ্রেপ্তার করেছে। এবং অনেক জঙ্গিকে জেলে বন্দি করে রাখা হয়েছিল যাতে জঙ্গিবাদ ছড়াতে না পারে, কিন্তু এই সরকার এসে জামিনও দিয়েছে। এগুলো কি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে? সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বার প্রভাবে প্রায় 1.5 শতাধিক দেশে, পৃথিবীর 1.5 শতাধিক দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সংখ্যক কাজ করে। প্রায় 75% বেশি রেমিটেন্স শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে আসে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে বেশিরভাগ শ্রমিক কাজ করে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে তো কাজ করেই। আমাদের মালয়েশিয়ার শ্রম বাজার ইতিমধ্যেই বন্ধের মতো অবস্থা, কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি চালু হবার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটাকে ঘুরিয়ে দিল এই ৩৬ জঙ্গি গ্রেপ্তারের ফলে। আমরা বেশ কিছুদিন যাবতই উদ্বিগ্ন যে বিদেশে আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসছে। এর মধ্যে ৩৬ জন জঙ্গি গ্রেপ্তার। আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে আসবার কারণটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো, আইন না মানা, অনিয়ম, দুর্নীতি ও মানব পাচার সহ নানা কারণে আমাদের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া সিন্ডিকেট বাণিজ্যের কারণে বাংলাদেশি কর্মী নেওয়া ইতিমধ্যে প্রায় বন্ধ করে দিয়েছিল। 1 বছর যাবৎ প্রায় বন্ধ। ভিসা থাকলে নির্ধারিত সময়ের পর দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশিদের। দেশটির সরকার নতুন করে এসব কর্মীকে নেয়ার সিদ্ধান্ত নিলেও নতুন সংকট তৈরি করেছে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ৩৬ বাংলাদেশিকে আটকের ঘটনা। এই অভিযোগ শুধু নিরাপত্তাজনিত উদ্বেগই নয়, বরং বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ফলে মালয়েশিয়ায় পুনরায় শ্রম বাজার উন্মুক্ত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এমনকি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশের শ্রম বাজারে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের মত।
মালয়েশিয়া বাংলাদেশের থেকে 2.5 গুণ আয়তনের একটি উন্নত দেশ, এবং সেখানে জনসংখ্যা বেশ কম, আয়তনের তুলনায় অনেক কম। বাংলাদেশ তুলনামূলক যদি বাংলাদেশ করেন, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, সেখানে মালয়েশিয়ার জনসংখ্যা মাত্র 3.5 কোটির মতো। আয়তনে কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 2.5 গুণ, এবং মোটামুটি একটা খুব ভালো দেশ। সেই দেশটাতে আমাদের শ্রমরা, তাদের প্রচুর শ্রমিক লাগে, সেই শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকরা গিয়ে কাজ করতো। সেই মালয়েশিয়া কিন্তু ইতিমধ্যে দরজা বন্ধ হয়ে গেল। একই সাথে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই আমরা নানা রকম সংকটে পড়ে আছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী বেশ কিছুদিন যাবতই ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। এটি বিগত সরকারের আমল থেকেই। গত বছর জুলাই আন্দোলন করায় সংযুক্ত আরব আমিরাতও ভিসা বন্ধ করে দেয়। গত বছর জুলাইয়ে এই যে বাংলাদেশে যে সহিংসতা হয়েছিল, সেই সহিংসতার পক্ষে আন্দোলনে জড়িত হয়ে গিয়েছিল, যার কারণে ইউনাইটেড আরব আমিরাতেও ভিসা বন্ধ হয়ে যায়। এখনো সে বাজার চালু হয়নি, আর চালু হওয়ার আশা করা লাগবে না। সম্প্রতি সৌদি আরব পেশাগত দক্ষতার সনদ ছাড়া ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে। আমি গত পরশু মনে হয় এমন একটা ভিডিওতে আলাপ করেছিলাম যে আমাদের শ্রম বাজার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সমস্যা থাকতে পারে, সমস্যা নিয়ে সমস্যাটাকে যে হ্যান্ডেল করা। আমি গত পরশু যেটি বলেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, পৃথিবীর দেশে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এতটাই গুরুত্বপূর্ণ, পৃথিবীর যে কোনো প্রান্তে সমস্যা হলে সমাধানে এগিয়ে আসে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীতে কেন এতটা নিয়ন্ত্রণ, তারা নিবিড় পররাষ্ট্র নীতির মধ্যে থাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল এই মুহূর্তে। আজকের এই ইউনূস সরকারের আমলে তো ভয়ানক দুর্বল, সেটি বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? আপনারা যদি একটু খেয়াল করেন, সেখানে একজন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আছেন। আমি গত দিনের ভিডিওতে প্রশ্ন করেছিলাম যে 11 মাসের কয় মাস তিনি অফিস করেছেন। সেখানে সচিব আছেন, সচিব নেই এমন অবস্থা। একজন সচিব ছিলেন, তাকে অপসারণ করা হয়েছে, একজন ভারপ্রাপ্ত দেওয়া হয়েছিল, আবার ভারপ্রাপ্ত এলপিআর এ গেছেন স্বাভাবিকভাবে, তারপরে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এই যে সমস্যাগুলো হচ্ছে, মালয়েশিয়ায় 36 জঙ্গি যে গ্রেপ্তার হলো, এই সমস্যাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় একটা আছে, তারা কি এটা সমাধান করতে পারবে? আমার তো মনে হয় না। এই যে দাগ, এই যে ক্ষতটা তৈরি হলো, এতে করে শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া ইতিমধ্যে মালয়েশিয়ান শ্রম বাজার সংকট দেখা দিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংকট দেখা দিয়েছে, সবচেয়ে বড় দেশ সৌদি আরব সহ বিভিন্ন দেশে সংকট দেখা দিয়েছে। এই সংকটটা দীর্ঘস্থায়ী। আমরা গত বছর জুলাই আগস্ট সময়কালে রেমিটেন্স শাটডাউনের কথা শুনেছিলাম। আপনারা যদি বিদেশে নাই যেতে পারেন, ভবিষ্যতে রেমিটেন্স শাটডাউন করবেন কিভাবে? এখনো যারা আছেন বিদেশে, প্রায় 1 কোটির বেশি, সংখ্যাটি প্রায় 1,25,30 লাখ যদি হয়, সে তেমনটাই হয়তো হবে। সেখান থেকেও বর্তমানে যারা আছেন, এই যে এমন গুরুতর অভিযোগ যদি অভিযুক্ত হয়, তাহলে সেখান থেকে আরো ফেরত পাঠাবে বাংলাদেশে। আজকে বাংলাদেশ বহুমুখী সংকটের সম্মুখীন। আভ্যন্তরীণ শ্রম বাজার সংকটে লক্ষ লক্ষ বেকার হয়ে গেছে, আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবার কারণে। ব্যবসা বাণিজ্যে ব্যাপক ঘাটতি। আজকে যদি আমাদের শ্রম বাজারের পেটে লাথি পড়ে, তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে, সাধারণ মানুষ কতটা বুঝতে পারছে, কতটা অনুভব করছে। সাধারণ মানুষের সাথে কথা বললে অনেকটা বোঝা যায় যে দলকানা এবং অন্ধ ছাড়া সবাই অনুভব করছে বাংলাদেশ ভয়ঙ্কর বিপদে। বিশেষ করে জঙ্গিবাদ ইস্যু নিয়ে, জঙ্গি এখানে চাষবাস করা হচ্ছে। এই মুহূর্তে কোনো জঙ্গি নেই এমন বাংলাদেশের দায়িত্বশীল জায়গায়। জঙ্গি আবার কি, এমন কথাও বলা হয়। দায়িত্বশীল যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, তাদের কর্তা ব্যক্তিদের
পক্ষ থেকেও বলা হয় যে জঙ্গিবাদ কি জিনিস। যেমন ডিএমপি কমিশনের কদিন আগেই বললেন, দুদিন আগে, যে হলি আর্টিজান বাংলাদেশে একটি হলি আর্টিজান বেকারি বাংলাদেশের গুলশানে 2016 সালে ভয়াবহ জঙ্গি হামলায় 20-এর অধিক দেশি বিদেশি নাগরিক মারা গিয়েছিল। পুলিশ প্রধান, ঢাকা মহানগর পুলিশ প্রধান জানেন না যে হলি আর্টিজানে কোনো ঘটনা ঘটেছিল, এমন কথা তিনি বলেছেন। তাহলে বুঝুন, এটি শুধু আমার আপনার বাংলাদেশিদের বোঝার বিষয় নয়, এটি সারা বিশ্বে এই বার্তাগুলো পৌঁছে যায়। এমন বক্তব্য, এমন কথা বলার ফলে বাংলাদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয়ভাবে করার একটা আলামত পাওয়া যায়, এবং সেই আলামতের প্রেক্ষিতে বাংলাদেশকে সারা পৃথিবী বাঁকা চোখে তাকাবে, এবং বাঁকা চোখে তাকাবার কারণে আমাদের এই যে বিপুল জনগোষ্ঠী, ছোট্ট একটা দেশ, মালয়েশিয়ার থেকেও অর্ধেকেরও ছোট দেশ, সেই দেশ এত উৎপাদন আমাদের জনসংখ্যা, এবং আগামী দিনে যদি ধরেন সেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম হয়, তখন আরো বেশি মানুষ উৎপাদন হবে। জন্ম নিয়ন্ত্রণের বাধা ধরা কোনো মানা হবে না। বিশেষ করে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে মানুষ আরো উৎপাদন হবে। আজকে 18 কোটি, সঠিক হিসেব 18-20 কোটির কম হবে না। এগুলো কি করবেন আপনি? দেশে এগুলোকে কাজে লাগাতে পারবেন? আজকে যদি 1,30,00,000 বিদেশে থাকে, আগামী দিনে পৃথিবীর কোথায় কোথায় শ্রমিক মজুর প্রয়োজন, বাংলাদেশকে খুব সিরিয়াসলি কাজ করে সেসব দেশে পাঠানোর ব্যবস্থা, লোভনীয় অফার নিয়ে এসে পাঠানোর ব্যবস্থা করা উচিত রাষ্ট্রীয়ভাবে। নইলে বাংলাদেশ শুধু জনসংখ্যায় বিস্ফোরণ ঘটবে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, যে মালয়েশিয়ায় 36 জঙ্গি আটক, এটি বাংলাদেশের জন্য বিশেষ করে ভাবমূর্তি, বিদেশে ভাবমূর্তিগত কারণে, শুধু শ্রমবাজার নয়, আপনি বিদেশ সফরে, ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশ সফরে যাবেন, সেক্ষেত্রেও প্রভাব পড়বে, যদি না বাংলাদেশ সরকার এটিকে যথাযথভাবে প্রুভ করতে পারে। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে, তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই, এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি, নানানভাবে, এবং তারই এক ধরনের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। তিনি বিশাল একটা বিপ্লবী বাণী দিয়েছেন। তার বক্তব্যটা একটু ছোট্ট করে শোনায় আগে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। খুব ভালো কথা, আমরা জানি সবাই। এবং দণ্ডিত করার প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তাদের পক্ষ থেকে কীভাবে কী করা হয়েছে তাও কম বেশি আমরা জানি। অ্যাটর্নি জেনারেল বলছেন, আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি তিনি দিয়েছেন শনিবার, তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। তার মানে কি? সুযোগ যেহেতু আছে, আইনের আওতায় আনা হবে। আচ্ছা, পরে আসছি বিষয়ে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ, মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তার মানে বিচার করবে, নিঃসন্দেহে একটা বিপ্লবী বাণী। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে, আনার সুযোগ রয়েছে, এই কথার অর্থ কী? এমন আইন কোথায় বাংলাদেশের? যারা গুম, খুন, দুর্নীতি, লুটতরাজ, টাকা পাচার ইত্যাদির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক, কেউ তো আপত্তি জানাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার মানে কি? কত কোটি মানুষের বিচার তারা করতে চায়। এই নতুন তত্ত্ব কোত্থেকে হাজির করলেন অ্যাটর্নি জেনারেল সাহেব? দেখুন, যে হিসাবটা দিতে চাচ্ছি এটি অনেকবার দেওয়া হয়েছে এর আগে, তারপরও একটু শোনায় আলোচনার জায়গা থেকে। আওয়ামী লীগের ভোট ব্যাংক কত ছিল, মানে কত ভোটার ছিল? 35 থেকে 40%। আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, যদি ধরেও নেই কত শতাংশ কমবে? 35-40 থেকে 30-25 আছে তো। বাংলাদেশে বর্তমানে যে ভোটার 12 কোটি, তার 25% কত? 2.5 কোটি, মানে 3 কোটি ভোটার। আচ্ছা, জনসংখ্যা যদি 18 কোটি হয়,
তার 25% কত? প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটি মানুষের বিচার করবেন? 4.5 কোটি মানুষকে যখন ইচ্ছে তখন যে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আদালতে পড়বে, কারাগারে পড়বেন? 4.5 কোটি মানুষের বিরুদ্ধে স্টিম রোলার চালানো হবে, আর এই কোটি কোটি মানুষরা চুপচাপ বসে বসে আঙুল চুষবে, কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে না? তার মানে কি, যেভাবে পারা যায় একটা গৃহযুদ্ধের দিকে সরকার যে কোনোভাবে দেশকে নিয়ে যাবে? এই অ্যাটর্নি জেনারেলের রেফারেন্স দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তিনি নাকি শুনেছেন অন্তর্বর্তী সরকারের এখতিয়ার কতটা, অন্তর্বর্তী সরকার নাকি যা ইচ্ছে, মানে যে কোনো চুক্তি যে কোনো সিদ্ধান্ত যখন ইচ্ছে নিতে পারে, এই রাইটসগুলো নাকি অন্তর্বর্তী সরকারের রয়েছে। এই হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য। তিনি আবার মবকে সাপোর্ট করে শনিবার একই অনুষ্ঠানে কথা বলেন। কি বলেছেন? এই মবের সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের 15.5 বছরের যে কর্মকাণ্ড তার ক্ষোভের বহিঃপ্রকাশ। কীভাবে জাস্টিফাই করছেন একজন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হয়ে? অ্যাটর্নি জেনারেল সরকারি পদ নয়, এটা রাষ্ট্র নিযুক্ত পদ। তারপরেও আমাদের দেশের যে সংস্কৃতি তাতে অ্যাটর্নি জেনারেলরা সবসময় সরকারের পারপাসে সার্ভ করেছে, আমরা জানি। যে কোনো আইনি বিষয়ে সরকারকেই সমর্থন করেছে, রাষ্ট্রকে নয়। সব মেনে নিলাম, কিন্তু এ ধরনের ভয়ঙ্কর বিশেষ একটি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে এ ধরনের ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন, ন্যাক্কারজনক, পুরো লেজর বৃত্তি সম্পন্ন বক্তব্য কারোর মুখ থেকে আমরা শুনেছি? আমার তো মনে পড়ে না। এদিকে পুলিশের বড় বড় কর্তারা তারাও বিভিন্ন ধরনের সভা সমাবেশে, রাজনৈতিক সভা সমাবেশে উপস্থিত হয়ে তারাও বৈপ্লবিক বাণী ছাড়ছেন। যেমন বৃহস্পতিবার রাজধানীতে জামাতের একটি অনুষ্ঠান ছিল। রাজধানীর আজিমপুর এলাকায় ঢাকা 7 আসনের জামাতের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহর উদ্যোগে এই সমাবেশটি ছিল। সেখানে উপস্থিত হলেন কে? লালবাগ থানার সহকারী কমিশনার মিস্টার শাহ আলম। মিস্টার শাহ আলম ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলছেন, বক্তব্যটা শুনুন, আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে। ভাই, দেশ বিক্রি করে দিলে আবার কীভাবে দেশ পুনরুদ্ধার হলো ঠিক বুঝলাম না। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। পত্রিকাতে নাকি আমরা পড়েছি আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছিল। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। মানুষটা হচ্ছে সরকারি চাকরিজীবী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি জামাতের কর্মীর সংখ্যা বাড়াতে বলছেন। আমরা পুলিশ আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব। এখন একটা সুযোগ এসেছে ভোট বিপ্লবের। সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে উপস্থিত হয়ে এই ধরনের বক্তব্য দিতে পারেন না, সহজ কথা, আমরা সবাই জানি। আবার এটি আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি, অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা তারা আওয়ামী লীগের বিভিন্ন জনের সভা সমাবেশে উপস্থিত হয়ে এই ধরনের কথা বলেছেন। আর এখন তো তারা বলবেই। কেন বলবেন? প্রতিনিয়ত যে মবের সৃষ্টি হচ্ছে, জানে বাঁচার তো একটা পথ তৈরি করতে হবে। মবের শিকার হয়ে যেভাবে পুলিশ কর্মকর্তারা সহ সরকারি কর্মকর্তাদের চাকরি যাচ্ছে, চাকরিটা তো বাঁচাতে হবে। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়কার কাজ। এগুলো চলছে, এগুলো চলবে, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং সবশেষে আবারও একটু আমরা আমাদের অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুজ্জামানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। শ্রদ্ধা জ্ঞাপন করে বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই, মানুষ এতটা নিচে নামতে পারে সরকারি পদ পদবি বা রাষ্ট্রীয় পদ পদবি রক্ষার জন্য? তারা এখন সেই দৃষ্টান্তগুলো আমাদের সামনে উপস্থিত করছেন। ভালো থাকুন সবাই।